আমরা একেবারে শেষ প্রান্তে জীবনের বলা যায় যে সায়ান্ন বড় একটাই আশা ছিল যে আমরা যেন এই জীবদ্দশায় দেখে যেতে পারি যে আমরা এটা আমাদের হাত থেকে মুক্তি পেয়েছি। আরেকটি খুব বড় ইচ্ছা ছিল যে মহিলাকে আমরা অনেকেই ঠিক মতো মূল্যায়ন করি না, অথচ এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে যার ভূমিকা সবচেয়ে বড় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। এই মহিলা দিনের পর দিন কারাগারে থেকেছেন, বছর পর বছর কারাগারে কাটিয়েছেন, মাথাটা নয়নি তিনি বেগম খালেদা জিয়া। আমি খুব আশঙ্কায় ছিলাম যে উনি কি দেখে যেতে পারবেন যে তার দেশ আবার মুক্ত হয়েছে। আল্লাহর অশেষ রহমত তিনি দেখে যেতে পারছেন দেশ মুক্ত হয়েছে। আমার এখনো মনে আছে আমরা যখন রাজপথে দাঁড়িয়ে বক্তৃতা করি, অনেকে মেঠো বক্তৃতা করি তো বেশিরভাগ সময়, তো আমাদের বক্তৃতা সবার পাশে এসে রিক্সা শ্রমিক ভাইয়েরা রিক্সার উপর দাঁড়িয়ে বক্তৃতা শোনে। অনেক রিক্সা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বক্তৃতা শোনে। আমি এই জন্য কথা বলছি যে এখানে যারা আছে তারা সবাই ছাত্র। এবার আন্দোলনের ছাত্রদের নামে সবার আগে এসছে, তাই না? কিন্তু কতজন এই রিক্সা শ্রমিক, কতজন শ্রমিক প্রাণ দিয়েছে আমরা কিন্তু তার হিসাবটা রাখি না। এই সময় আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম আমাদের অসুস্থ পঙ্গু আহত ছাত্রবাদের দেখতে। এখানে গিয়ে আমি দেখেছি প্রায় 40% হচ্ছে শ্রমিক, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে, অথবা গার্মেন্টসে কাজ করে, অথবা রিক্সা চালায়। তো এদের প্রতিও কিন্তু আমাদের সেই কৃতজ্ঞতা, ভালোবাসা, তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা, সেটা জানানো সবচেয়ে বেশি প্রয়োজন। আমি এই কথাটা তুলে যাচ্ছি এই জন্য যেটা তোমরা বুঝবে ভালো, কারণ তোমরা মাঠের থেকে লড়াইটা করছো, দাঁড়িয়ে লড়াইটা করছো, তাই না? ভাই গুলিকে পড়ে গেছে পাশে, তুমি ভয় পেয়ে পিছিয়ে অটনি, সামনে এগিয়ে গেছো। এখানেই হচ্ছে বিজয়। যখনই আমরা সে রুখে দাঁড়িয়েছি আজীবন বাংলাদেশের ইতিহাসে, আমরা যখন রুখে দাঁড়িয়েছি, বুক পেতে দিয়েছি এবং রক্ত ঝরিয়েছি, তখনই আমাদের বিজয় এসেছে। আমরা তাই বারবার বলি, সব সময় বলি যে আমাদের ছাত্রই হচ্ছে আমাদের সেই ভ্যানগার্ড, যারা আমাদের পরিবর্তনগুলো এনে দিয়েছে। আমি অতীত ইতিহাস যাও না, এখানে কচি ভাই আছেন ডক্টর শরফুদ্দিন, তিনি কিন্তু অনেক উঁচু মাপের একজন ইতিহাসবিদ। এটা তোমরা অনেকে জানো কি জানি না। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর, আর্কাইভের কিউরেটর ছিলেন, কেমব্রিজ থেকে পিএইচডি করেছেন। অনেকেই তোমরা জানো, তার বাড়ি ঠাকুরগাঁ, পীরগঞ্জে। আমি পরিচয় দিলাম যে আজকের পর্যন্ত অনেকে তাকে চেনে না। এরকম আমাদের অনেক মেধা, আমাদের এরকম অনেক স্টার্স কিন্তু এখন আমাদের ঠাকুরগাঁয়ের আছে। আমাকে যখন ঠাকুরগাঁয়ের কথা বলে, যে ঠাকুরগাঁ সমিতি বা ঠাকুরগাঁয়ের কোনো সংগঠন, আমি এদেরকে বকা দিই, আমাদেরকে, আমার কামালদেরকে, যে তোরা আমাকে ঠাকুরগাঁ করিস না। কারণ আমি আমার ছাত্র জীবনেও আমি দিনাজপুর সমিতি করিনি, জানেন। আমি তখনও যে রাজনীতির চিন্তা ছিল মাথার মধ্যে, সেই চিন্তাটা ছিল সামগ্রিক ছিল। এখন মনে হচ্ছে যে আমার খুঁটিটা তো দরকার, আমার বেসটা তো দরকার, আমার ভিত্তিটা দরকার। সেই ভিত্তি হচ্ছে আমার ঠাকুরগাঁ। যে কারণে আমার কর্মজীবনে আমি বারবার ঠাকুরগাঁয় ফিরে গেছি। আমি আসলে আজকে একটু এখানে নস্টালজিয়ায় আক্রান্ত হয়েছি। নস্টালজিয়া এই জন্যে
এই ঠাকুরগাঁয় আমার বহু স্মৃতি। কিছুক্ষণ আগে বলছিল সুমন, তাদের বাড়ির সামনে মাঠ, বড় মাঠ, আমারও বাড়ি এই পাশে, সারাদিন মাঠে পড়ে থাকতাম ক্রিকেট নিয়ে, মূলত এই শীতের সময়, এবং নিজে হাতে পিচ তৈরি করতাম, টুর্নামেন্ট তৈরি করতাম। কিছুক্ষণ আগে কে যেন বলছিল যে আমরা স্টেডিয়ামে কার খেলা দেখতে চাই বলছে, তামিম আর মিরাজের কথা। কিন্তু এই ঠাকুরগাঁয়ে আমরা অনেকদিন আগে পাকিস্তানি পর্যায়ে খেলোয়াড়দের ক্রিকেট খেলা খেলেছি, শ্রীলঙ্কার খেলোয়াড়রা খেলে গেছে ঠাকুরগাঁতে। আমরা একটি টুর্নামেন্ট ঠাকুরগাঁয় করতাম। যাই হোক, আমি সে বিষয়ে যাচ্ছি না। আমি আবারও আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিবাদন এবং সেরূপ তোমাদেরকে জানাতে চাই যে তোমরা বাংলাদেশের ইতিহাসে যে অসাধারণ কাজটা করেছ, বাংলাদেশ মানুষকে রক্ষা করেছ দানবের হাত থেকে, ফ্যাসিস্টের হাত থেকে, এটা কোনো ছোট কথা নয়। ফ্যাসিস্টের বিরুদ্ধে খালি হাতে লড়াই করা অসম্ভব প্রায়, সশস্ত্র বাহিনী দরকার হয়, সে জায়গায় তোমার সেটা সম্ভব করেছ। আমি সেই জন্য আবারও তোমাদেরকে অভিবাদন জানাই। আমরা এখনো কিন্তু সেই ক্রান্তি পার হইনি, আমরা একটা ধাপ গেছি। সে ধাপটা হচ্ছে তোমাদের কথাই একসাথে, আমি সেই কথাই সবসময় বলি, আমার নাতনিও বলে এখন হাসিনা পলাইছে। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করলে সে বলে হাসিনা পলাইছে। হাসিনা পালিয়েছে না, হাসিনা পলাইছে। এই কথাটাই কিন্তু চালু করতে হবে জোর করে, পলাইছে, তাই না? এটা এই জন্য হওয়া দরকার। এই ধরনের ফ্যাসিস্ট, এই ধরনের নির্যাতনকারী, এই ধরনের নিপীড়নকারী, এই ধরনের খুনি, এই ধরনের হত্যাকারী, তারা পালিয়ে যায়। তো সেই জায়গাটা আমরা পার হয়েছি। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে দেশের জন্য, চারদিকে কিন্তু আবার অন্ধকার পাকিয়ে আসছে, নিশ্চয়ই তোমরা ভালো করে জানো। আমি খুব কষ্ট পাই, ভীষণ কষ্ট পাই যখন দেখি যে আমাদের ছেলেরা মারামারি করছে কলেজে। এই এখন যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে, একটা ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়ে দিলে, একটা ইতিহাস, পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে, সেই সময় আজকে আমাদেরকে দেখতে হবে যে আমরা সারওয়ার্দী কলেজ, মোল্লা কলেজ এটসেট্রা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে। এটা তো কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এটাকে চক্রান্ত, এটাকে ষড়যন্ত্র। এবং তোমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে বোঝানো যে দিস ইজ নট দ্য ওয়ে, এটা রাস্তা নয়। আমি আবারও খুব ভীত হই যখন দেখি ইসকনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে। এই তো বাংলাদেশ আমরা দেখতে চাইনি। আমরা তো একটা নতুন জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি, সেখানে এই ধরনের ঘটনা আমরা দেখতে চাই না। এখানে তোমাদের ভূমিকা আরো বেড়ে গেছে। আমি খুব খুশি হতাম যদি দেখতাম যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা লক্ষ লক্ষ ছাত্রদের মিছিল নিয়ে বেরিয়ে এসছে যে আমরা শান্তি চাই, আমরা এই ধরনের ঘটনা দেখতে চাই না। তাহলে খুশি হতাম। যাই হোক, ইতিমধ্যে অনেকেই প্রতিবাদ করেছে। আমার কাছে ভাই, এই বয়স্ক মানুষ, জীবনের প্রায় শেষ সময় এসে গেছি, একটাই অনুরোধ যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায়। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, তাই না? সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত, ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেরাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায়
যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। এটা করছে না? হচ্ছে। কি হচ্ছে? করা হচ্ছে। ভারতের পত্র পত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে দেখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে। ঘটনা তো তা না। তাহলে কারা এটা করছে, কেন করছে? আমি কথা এই জন্য বলছি যে এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে।